আমি যখন পৌঁছালাম ঠিক তখন সে দাঁড়িয়ে আছে দরজার একটি পাশে। আমাকে দেখে সরে জায়গা করে দিল। এলাকায় তখন লোডশেডিং চলছে। বেশ অন্ধকার ক্লাব ঘরে সে একা। আমিও একটা মেয়ে একাই দাঁড়িয়েছিলাম তার সামনে। তবে ভয় হলো না মোটেও, বরং ইচ্ছে করলো খুব ভুল কিছু করে বসতে। একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে এবং কতটা ভালোবাসলো সেটা আমি এই গল্পের মধ্যে ঠিক তুলে ধরেছি। এবার দেখার পালা ছেলেটা ও মেয়েটাকে ঠিকভাবে ভালোবাসলো কিনা। চলো দেরি না করে তবে গল্পটা শুরু করা যাক। আজ চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গল্প পাঠে আমি অর্ণব। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজ সন্ধ্যে থেকে আকাশে মেঘ জমেছে। খুব ঠান্ডা বাতাস দিচ্ছে। এক কাপ চা হাতে বারান্দায় গিয়ে বসতেই গানের শব্দ ভেসে এলো। গানটা একেবারে বুকের ভেতর দিয়ে বাজলো। কত স্মৃতি এই গানের সাথে আমার জীবনের অধ্যায় গল্পের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা সেই গান। আমার মেয়ের ইদানিং পুরনো গান শোনার শখ হয়েছে। যখন তখন তার ল্যাপটপে বাজছে বড়ই চেনা সুর। আজকের আবহাওয়া আর তার গানের সুর আমাকে হঠাৎ পুরনো সময় টেনে নিয়ে চলে গেল, ঠিক নিজের অজান্তেই। ঠিক যেন সিনেমার পর্দায় ফ্ল্যাশব্যাকের মতো। যখনকার সময়ে ফিরলাম তখন আমার বয়স ঠিক 16 বৎসর। শান্তিপুরের নিজেদের একতলা বাড়িতে থাকি আমি। বাড়ির সামনে এক চলতিতে একটা বাগানও আছে। তখন ছিল শীতকাল। বাগানে হলদে গাঁদার ছড়াছড়ি চারিদিকে। একধারে লাল টকটকে একটা ডালিয়া ফুল। বিকেলে মরে আসা রোদ আর মৃদু হয় যারা বিষণ্ণ সুন্দর ভঙ্গিতে মাথা দোলাতে থাকে। সেরকমই একটা বিকেলে আমি তাকিয়ে দেখি। সে সদ্য বিলেত ফেরত এক সুদর্শন ব্যক্তি, যাকে বলা যায় এলাকার মোস্ট একজন সুদর্শন ছেলে। সে কি চেহারা তার! এক মাথা উঁচু, গায়ের তামাটে রং, খাড়া নাক আর বড় বড় উজ্জ্বল চোখ। তা একদম দেখবার মতো। সাহেবের মতো করে সে চলাফেরা শিখেছে কিনা। তার নাম হলো টগর। সেই টগর ভাই যখন লন্ডনে যায় তখন আমার বয়স 10 কি 12 বৎসর। ঠিক তখন তাকে চিনলে অনুভূতি তৈরি হবার সময় হয়নি আমার। তবে সে সময়ও চাহিদা কম ছিল তেমন নয়। বোর্ড স্ট্যান্ড করা অসম্ভব ভালো ফুটবল সেই গুণী ছেলের বিদেশে পড়াশুনো না করলে গুণের হয়তো 16 কোনা পূর্ণ হয় না বলেই তার যেখানে যেতে হয়েছিল। আমাদের বাড়িতে তার যাতায়াত ছিল না ঠিক। তবে বাবার সাথে টগর ভাইয়ের বাবা ছিল দারুণ খাতির। সেই সুবাদেই আমাদের বাড়িতে আসা। আমি তখন সদ্য ক্লাস 10-এ উঠেছি। ক্লাস 9-এ ঘাড়ে চেপে বসে থাকা সায়েন্সের ধাক্কা সইতে গিয়ে জীবনের অর্ধেক রং উড়ে গেছে আমার। আর কেমিস্ট্রির জটিল বিক্রিয়া সমতা টেনে টুনে শেষ রক্ষা করা গেলেও
উচ্চতর গণিতের নৌকো প্রায় ডুবে ডুবে আসছে, যাকে ফিজিক্সের ভাষায় বলা যায় আংশিক নিচমিত অবস্থায় ভাসতে থাকা নৌকো। আর যাই করিস, মান সম্মানে কিছুটা যেন বাকি থাকে। আমি তাই মন দিয়ে পড়াশুনো করছি, কিন্তু সেই মনটা তার বিকেলের অতিথি এসে পুরোপুরি বিগড়ে দেবে কে তা জানতো। আমি বাগানের বেতারে চেয়ে বসে তখন কোলা ব্যাঙের বৈজ্ঞানিক নাম মুখস্থ করার প্রাণপণ চেষ্টা করছিলাম। গেটে টোকা পড়ায় উঠে পড়লাম আমি। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে গেট খুলে দিলাম। খুলেই মুখটা কিঞ্চিত হয়ে গেল। ওপারে যে দাঁড়িয়ে আছে তাকে আমার বাড়ির সামনে না দেখে টেলিভিশনের পর্দায় দেখলে মনে হয় বেশি মানানসই মনে হতো। নেভি ব্লু জ্যাকেট আর ডেনিম, মুখে হালকা দাঁড়িয়ে রেস, হাতে মস্ত এক কালো ডায়ালের ঘড়ি, আর তার অন্তর্ভেদহীন চাহিনি সব যেন গিলে ফেলেছিলাম এক ধাক্কায়। বাবা গেট খোলার শব্দে বেরিয়ে এসে তাদের অভ্যর্থনা না জানালে আমি সেদিন হয়তো উল্টোপাল্টা কিছু একটা করে বা বলে বসতাম। বাবা চলে আসায় নিজের স্বাভাবিক বোধ খুঁজে পেলাম। বাবা পরিচয় করিয়ে দিলেন, ও হচ্ছে তোর টগর ভাই, লন্ডন থেকে ফিরেছে গত সপ্তাহে, খুবই ব্রিলিয়ান্ট ছেলে রে। আর এ হচ্ছে আমার মেয়ে শিলা। জানো তো টগর, তোমার গল্প এই বাড়িতে রোজই করি, মেয়েটা যাতে একটু পড়াশুনোর মনোযোগ পায়। ঠিক টগর ভাই আমাকে প্রথম যে কথাটা বলেছিল সেটা হলো, তোমার নাম শিলা? শিলা মানে কি পাথর? তো তুমি কোন শিলা, আগ্নেয় শিলা নাকি পাললিক শিলা? ঠিক তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে চুপ করে রইলাম। বাবা তাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে যাওয়ার পর ঠিক টগর ভাই ফিরে তাকালো আমার দিকে, নাকি আমার বাগানের ডালিয়া ফুলের দিকে, তা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে মনে হলো এই মানুষটাকে না পেলে আমি নির্ঘাত মরে ভূত হয়ে এই ছেলের বাড়ির সামনে গাছে বসে থাকবো। তবু একে একা ছেড়ে থাকা অসম্ভব। সেদিনের পর থেকে আমার মাথা মোটামুটি এলোমেলো হয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, পড়তে তো ভালোই লাগে না, বইয়ের একটা শব্দ আমায় মাথায় ঢোকে না। টিউশনে ব্যাচে বসে থাকি চুপচাপ, সবই শুনি, কিছুই বুঝে উঠতে পারি না। বন্ধুরাও লক্ষ্য করলো ব্যাপারটা। কিরে শিলা, তোর কি হয়েছে, এমন চুপচাপ হয়ে গেছিস কেন? আমি বলতাম, বাড়ি থেকে ভালো রেজাল্টের জন্য খুব প্রেসার দিচ্ছে, তাই কথা বলতে ভালো লাগছে না আমার আর। তখন আমার আর একটা জগৎ গড়ে উঠেছিল, রঙিন স্বপ্ননীল একটা জগৎ। সেখানে তাতে শুধু আমি আর টগর। সেই জগৎটা আমার মধ্যে সীমাবদ্ধ। সেখানে আমার একটা কাল্পনিক সংসারও আছে। সে রোজ সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফিরে। ফিরবার সময় হাতে থাকে আমার জন্য একগুচ্ছ সাদা ফুল। আমি সেগুলো পরম যত্নে সাজিয়ে রাখি ফুলদানিতে, আর তার পছন্দের আইটেম রান্না করতে থাকি। সে তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ হলে সব আলো নিভে যায়, জ্বলে ওঠে কিছু সুগন্ধি মোম। সেই মোমের আলোয় সে আমাকে খুবই ভালোবাসে। এ তো গেল কল্পনা, কিন্তু কল্পনাটুকু বাস্তবে বানাতেও আমি কত কী নাই করেছি। ভোরে আমি অঙ্কের টিউশনে পড়তে দিতাম। যেদিকে দিয়ে যেতাম সেদিকে দিয়েই পাড়ার একটা ক্লাব ছিল। ক্লাবের একটা ঘরে ছেলেদের জিম করার কিছু ইনস্ট্রুমেন্টও ছিল। টগর রোজ যেত সেখানে, আর আমি টিউশনে দেরি করে যেতাম তাকে দেখতে গিয়ে। সে জানতো না তার ব্যায়ামঘরের জানলার পাশের ঝাঁকড়া গাছের আড়াল থেকে কেউ একজন তাকে মুগ্ধ হয়ে দেখছে।
বিক্রেতার আড্ডা ছিল মঞ্জুদার চায়ের দোকানে। সেখানে সব মেয়ে এড়িয়ে চলতো একদল ছেলের আনাগোনার জন্য। আমি ইচ্ছে করে সেদিক দিয়েই যেতাম। একটু ধীর হয়ে যেত গতি। মানুষটাকে আর একবার দেখতে, সেও দেখতো কিন্তু কিছু বলে উঠতে পারতো না। এভাবেই চলছিল। হঠাৎ একটা দুপুরে স্কুল থেকে ফেরবার সময় আমি খেয়াল করলাম পেছন থেকে কেউ হেঁটে আসছে আমার দিকে। তাকাতেই লম্বা একটা অয়বব চোখে পড়লো আমার। আমার বুকে কাঁপুনি দিয়ে উঠল। কিছুই আর বলে উঠতে পারলাম না। সে বলল, শোনো শিলা, বিকালে এই রাস্তা দিয়ে তুমি আর যাবে না। কেন? বাঁকাটেরা থাকে তো। তা আপনিও তো থাকেন। তাতে কি, আমি তো আর মেয়ে নই। মেয়েরা গেলে কি হয়? ওরা তোমাকে নিয়ে সমালোচনা করে। তাতে কি, আমার ওটাকু ভালো লাগে না। কেন? সে একটু বিরক্ত হয়ে বলল, তোমার ভালো লাগে রোজ এক গাদা ছেলের মধ্যে দিয়ে যেতে? আরও তো অনেক পথ আছে, সেদিকেই কেন যেতে হবে? তুমি দেখতে যা সুন্দর, ছেলেরা তোমাকে নিয়ে কথা বলবেই। তাই দয়া করে নিজেকে একটু সম্মান করতে শেখো, কারোর খেলা হয়ে যেও না। সে একটু বলে চলে গেল, কিন্তু আমার চোখে পানি চলে এলো। সে বকেছে বলে নয়, প্রথমত সে আমাকে নিয়ে ভাবে সেজন্য, আর দ্বিতীয় কারণটা হলো সে আমাকে আর সুন্দর বলেছে। আমি সেই পথে যাওয়া পুরোটাই ছেড়ে দিলাম। তবে ভোরে তাকে দেখাটা বন্ধ হলো না আমার, আর বন্ধ হলো না আমার কল্পনার জগৎ, বরং বিস্তৃত হতে লাগলো নানা দিক থেকে। এদিকে সময় এগোচ্ছিল, আর আমার প্রিটেস্ট পরীক্ষা কেমন কারো যেন চলে এলো গায়ের কাছে। পরীক্ষা দিলাম, কিন্তু পুরো সময়টা যেন নিজের মধ্যে ছিলাম না আমি। ঠিক পাড়া পড়াগুলো খাতায় লিখতে ইচ্ছে করতো না। ঠিক কেমিস্ট্রি পরীক্ষায় খাতায় আমি গান লিখে এলাম, ফিজিক্সের খাতায় বিভিন্ন রকম কবিতা লিখে এলাম। সেবার পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট হলো আমার। ঠিক তার উপর আবার আমার গান কবিতা লেখার অপরাধে আমার বাবা মাকে ডাকা হলো। তারপর কি হলো তা বলাই বাহুল্য। কিন্তু এত শত বকা খেয়ে আর মার খেয়ে মায়ের কান্নার দিকেও আমি যেন আমিতে ফিরতে পারছিলাম না। অন্ধ প্রেম আমাকে শেষ করে দিচ্ছিল দিনকে দিন। আমি দিনে মার খেয়ে আর রাতে দরজা বন্ধ করে ঠিক টগর ভেবে কোলবালি জড়িয়ে ধরে কাঁদতাম। কল্পনা সে আমাকে সান্ত্বনাও দিত, বেশি করে আদর করত, যাতে আমি সব ভুলে যাই। রেণু রনা এর মাঝে তার সাথে বাস্তবে বহুবার দেখাও হয়েছে। দেখা হলে সে শুধু পড়াশোনার খবর নিত। শুধুমাত্রই তখন আমার সত্যিকারে পড়াশোনা করতে ইচ্ছে করতো। তারপর আবার ইচ্ছেটা উধায় যেত তা সে রাতের উপস্থিতিতে। বাস্তবে টগরের সাথে দেখা হলে সে ফুচকা আইসক্রিম খাওয়ানোর মতো মিষ্টি করে হেসে কথা বলতো। আমি নতুন করে তার প্রেমে পাগল হয়ে যেতাম। ঠিক প্রিটেস্টের ভয়ানক রেজাল্টের পর আমার জীবনযাত্রার অবশ্য একটু পরিবর্তন হলো। ব্যাচে পড়া বন্ধ হয়ে গেল। বাবা বাড়িতে টিচার রেখে দিলেন আমাকে পড়ানো শুরু করবেন বলে। আমাদের স্কুলে এক প্রাক্তন ছাত্র হিমেল খুব ভালো রেজাল্ট করে সে ঢাকায় পড়তে চলে গিয়েছিল। এখন এসছে বাড়িতে নিরিবিলিতে বসে চাকরির প্রস্তুতি নিতে। বাবা তাকে ধরে নিয়ে এলেন দিনে ঘন্টা 2 আমাকে দিয়ে সেবারের মতো উদ্ধার করে নিতে। স্যার আমাকে পড়াতে শুরু করার পরে বুঝলেন আমার কোথাও একটা সমস্যা হচ্ছে, কিন্তু আমার সমস্যাটা খুবই গোপন। তাকে তো কোনো বলার প্রশ্নই আসে না। তবুও তিনি রোজ জিজ্ঞাসা করতেন,
তাকে বন্ধু ভেবে বলতে পারো। কিন্তু আমি কিছুই বলতাম না। তবুও তিনি পড়াশুনোর দিকে আমার মন কিঞ্চিৎ ফেরাতে পেরেছিলেন। খুব সুন্দর করে পড়াতেন, প্রচুর উদাহরণ দিয়ে এক একটি টপিক বুঝিয়ে দিতেন যেন আমি ভুলে না যাই। আমি তার পড়ার কাছে পড়ার সময়টুকু ভুলে শুধু পড়তাম। এদিকে একদিন ক্লাসে আর একটা কাণ্ড হলো। আমার এক বান্ধবী বলে বসলো সে একজনকে খুবই ভালোবাসে, তাকে সে প্রপোজ করবে খুবই শীঘ্রই। কে সে? ঠিক চেপে ধরে জানলাম সে আর কেউ নয়, আমাদের পাড়ার টগর ভাই। মেয়েরা টগরের জন্য পাগল সেটা আমার জানা ছিল। বাবাও বলতেন টগরের জন্য রোজ রোজই নাকি ভালো ভালো সম্বন্ধ আসছে, আর সে সব সম্বন্ধই না করে দিচ্ছে, তার নাকি অন্য কেউ পছন্দ আছে। তবে সেই পছন্দের মেয়ে এখনো পুরোপুরি তৈরি হয়নি। আমি মনে মনে জানতাম সেই মেয়েটা আমি এখন ছোট, তাই সে অপেক্ষা করে যাচ্ছে। কিন্তু সেদিন বান্ধবীর কথায় আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে গেল। আমি ঠিক করলাম সরাসরি টগরের সঙ্গে কথা বলে নেওয়াটাই খুব ভালো মানের কাজ হবে। নয়তো আমার চুপচাপ ভঙ্গি দেখে সে যদি অন্য কারোর জন্য রাজি হয়ে যায় তখন। সমস্যাটা হলো তাকে পারছিলাম না। সে নিজস্ব ব্যবসা শুরু করেছে, একগাদা কম্পিউটার কিনেছে। সে ব্যবসা দাঁড় করতে ভীষণই ব্যস্ত, পাওয়াই যায় না তাকে। আমি অপেক্ষা করতে লাগলাম একটা সুযোগে। একদিন পেয়েও গেলাম। সেদিন ঝেঁপে বৃষ্টি নেমেছে, সাথে ঝোড়ো বাতাস। বিকেলে নোটসের কথা বলে যখন বেরিয়েছিলাম তখন আকাশে মেঘলা ছিল। তবে এত বৃষ্টি নামবে আমি বুঝিনি। ছাতা ছিল, তবু আমার গোলাপি রঙের জামাটা ভিজে একাকার হয়ে গিয়েছিল। আমি জানতাম সেদিন বিকেলে টগরকে ক্লাবের সামনে পাওয়া যাবে, কারণ আমি একটা রহস্যময় উড়ো চিঠি ফেলে রেখে এসলাম তার ঘরের জানালা দিয়ে। আমি যখন পৌঁছালাম তখন সে দাঁড়িয়ে আছে দরজার পাশে। আমাকে দেখে সরে জায়গা করে দিল। এলাকায় তখন লোডশেডিং চলছে, বেশ অন্ধকার ক্লাব ঘরে সে একা ছিল। আমিও একটা মেয়ে, তবে ভয় হলো না মোটেও, বরং ইচ্ছে করলো খুব ভুলভাল কিছু করে বসতে। ক্লাব ঘরের আধো অন্ধকারে টগরকে অপ্রাথমিক রকমের সুন্দর লাগছে, আর দৃষ্টিতে যেমন আমার প্রতি মুগ্ধতা কাজ করছে। সে সাথে খেলা করছে বিস্ময়। তবে কিসের একটা ঘোর কাটিয়ে উঠতে না পেরে দুজন পরস্পরের দিকে চাকিয়ে রইলাম। দুজন পরস্পরের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। চমক ভাঙলো বাজ পড়া শব্দে। টগর জিজ্ঞেস করলো, তুমি চিঠি দিয়েছ? হ্যাঁ। কেন? একটা কথা বলতে। কি কথা? আপনি বিয়ে করতে রাজি হচ্ছেন না কেন? তা দিয়ে তোমার কাজ কি? ন্যাকামো করবেন না প্লিজ। ন্যাকামো আমি করছি না, তুমি। এই ঝড় বাদলের দিনে আমার বিয়ের কথা নিয়ে কথা বলতে আসার মানে কি? আমার বিয়ে হলো কি না হলো তাতে তোমার কি? আমার মাথা যেন একটা আকাশ ভেঙে পড়ল। আমার কি মানে? তাহলে কার কি? অনেক কষ্টে জিজ্ঞাসা করলাম, আপনি কার জন্য বসে আছেন? আছে কেউ একজন। রেণু রনা রনা